নমস্কার, দেখছেন সিটিভিএন। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। প্রত্যেকদিন জানেন আপনারা যে আমরা এই সময় উপস্থিত হয়ে যাই একটি বিষয় নিয়ে, এবং তার সঙ্গে আমাদের সঙ্গে থাকেন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা। তারা আপনাদের যা যা সমস্যা থাকে বা আপনাদের বলা ভালো যে আপনাদের যে সন্তানরা রয়েছে তাদের যে পড়াশোনা নিয়ে সমস্যা থাকুক বা কোনো প্রশ্নের অসুবিধা থাকুক, এই সমস্ত কিছুর বিস্তারিতভাবে জানিয়ে দেন সেই শিক্ষক এবং শিক্ষিকা। আজও আমরা অবশ্যই পড়াশোনা করব, কারণ নিঃসন্দেহে আমরা প্রত্যেকেই জানি যে আনলক 1 চলছে, ফলে সরকারি বেসরকারি অফিসগুলি খুলে দেওয়া হচ্ছে, বাস পরিষেবা আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে। তবে স্কুল কলেজ এইগুলি কবে খোলা হবে তাই নিয়ে এখনও কিন্তু বিস্তারিত কিছু বলা হয়নি। অবশ্যই সমস্ত কিছুই বিবেচনার মধ্যে রয়েছে। কবে কি হবে না হবে সবটাই আপনাদের অবশ্যই জানানো হবে। তবে ততদিন আমাদের বাড়ির মধ্যে থেকেই পড়াশোনা করতে হবে, এবং বাড়ির মধ্যে থাকলে পরেও পড়াশোনায় কিন্তু কোনো রকম কমতি কোনোভাবেই দেওয়া যাবে না। আর সেই জন্যই প্রত্যেক দিন এডুকেশন অনলাইন নিয়ে আমরা উপস্থিত হয়ে যাই। আজকে আমরা ক্লাস 10-এর ভূগোল নিয়ে পড়াশোনা করব। তবে না, আজকে কিন্তু কোনো পার্টিকুলার বিষয় বা পার্টিকুলার কোনো সাবজেক্ট অবশ্যই থাকছে, কিন্তু তার সঙ্গে কোনো চ্যাপ্টার থাকছে না। অর্থাৎ আমরা একটা চ্যাপ্টার নিয়েই পড়াশোনা করব, একটা চ্যাপ্টার নিয়ে তোমরা প্রশ্ন করতে পারবে তা কিন্তু নয়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে যাব, অর্থাৎ পুরো যে আজকের যে ক্লাসটি হবে তা কিন্তু হলো ম্যাপ পয়েন্টিং, অর্থাৎ মানচিত্র চিহ্নিতকরণ। নিঃসন্দেহে ভীষণ ইন্টারেস্টিং এবং প্রচণ্ড মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, বুঝতেই পারছো। তাহলে আর কথা না বাড়িয়ে বরঞ্চ আজকে আমাদের যিনি শিক্ষিকা রয়েছেন তার সঙ্গে পরিচয় করে নিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুচন্দা পাল, বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন। ম্যাডাম, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ম্যাডাম আজকে আমাদের সঙ্গে প্রথম যুক্ত হয়েছেন, এবং আমি জানি খুব ভালো যে কোনো রকম অসুবিধা হবে না, এবং তার সঙ্গে এইটুকু তো একদম 100% যে আজকের বিষয়টি বা আজকের ক্লাসটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আমার নিজের ভূগোল ছিল, আমি খুব ভালো জানি যে ম্যাপ পয়েন্টিং মানে কতটা ইন্টারেস্টিং একটি বিষয়। তবে আমি অবশ্যই ইন্টারেস্টিং বিষয়ে চলে যাব, ম্যাপ পয়েন্টিং আমরা যাব। তবে তার আগে ম্যাডামকে একটু জিজ্ঞেস করবো, ম্যাডাম আমরা যে স্টুডেন্টরা রয়েছে, যারা রয়েছে এই মুহূর্তে পড়ুয়ারা, সবাই বাড়ির মধ্যে রয়েছে, পড়াশোনায় অবশ্যই মনোযোগ দিচ্ছে, কিন্তু স্কুলের মতো পড়াশোনা তো এই মুহূর্তে হচ্ছে না। সেদিকে তাকিয়ে আপনি কি বলবেন? এখন স্কুলের মতো হচ্ছে না বলেই স্কুলে যখন বন্ধ রয়েছে সেই জন্য আমরা চেষ্টা করছি টিচাররা অনলাইনে করানোর, কিন্তু অনলাইনে করালেও সেই পড়াটা আমাদের ক্লাসরুম টিচিংয়ের মতো হয় না। সেই জন্য এই ধরনের চ্যানেলগুলি আমাদেরকে অনেক সুযোগ করে দিয়েছে যে ক্লাসরুম টিচিংয়ের মতো আমরা এখানে পড়াতে পারি। এবং আজকে আমার পড়ানোর মূল উদ্দেশ্য হলো ম্যাপ পয়েন্টিং। আচ্ছা, একেবারেই। তাহলে বরঞ্চ আমরা ম্যাপিংয়ে চলে যাই। ম্যাডাম আমরা প্রথমেই যে প্রশ্নটা রয়েছে আমাদের সেখানে চলে যাব একবার। আজকের আমাদের প্রথম প্রশ্ন বলা ভুল, আজকে আমরা ম্যাপ পয়েন্টিং কোথায় কোথায় করব। আজকে বিন্দু, সাতপুরা, পশ্চিমঘাট, শিবালিক, কারাকোরাম এবং পীর পঞ্জাল পর্বত শ্রেণী, আনাইমুদি, দোদ্দাবেটা এবং K2 শৃঙ্গ, এই বিষয়গুলো কিন্তু আজকে আমরা ম্যাপ পয়েন্টিং করবো। ম্যাম তাহলে কি আমরা শুরু করবো? হ্যাঁ, শুরু করা যাক আজকের আমি প্রথমেই বলতে চাই যে মাধ্যমিকের প্রশ্নপত্রে যে 6 নম্বর প্রশ্নটা আমাদের রয়েছে, সেই 6 নম্বর প্রশ্নটা হলো ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র চিহ্নিতকরণ, যেটা 10 নম্বরে। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ ভূগোলের ভালো রেজাল্ট করার। যদি আমি 10টায় যদি ঠিক করতে পারি তাহলে কিন্তু আমি 10-এ 10 পেলে আমার মাধ্যমিকের রেজাল্টটা অনেকটাই ভালো হবে। সেই জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে আমি এই চ্যানেলে ভারতের ম্যাপের মধ্যে করে দেখাচ্ছি কিভাবে আমরা ম্যাপ পয়েন্টিংটাকে অনেক সহজভাবে করতে পারি। কেন অধিকাংশ ছাত্রছাত্রীরা জেরক্স দেখে নিয়ে বা বইয়ের ভূগোলের ম্যাপ দেখে পরীক্ষায় ম্যাপ পয়েন্টিংটা করে, কিন্তু সেটা হাতে নাতে না করলে, মানে হাতে কলমে না করলে কখনোই সেটা 10-এ 10 পাওয়া যায় না। এবং এটা রেজাল্ট ভালো করার বা আমাদের 80% নম্বর পাওয়ার ক্ষেত্রে এর ভূমিকা অনস্বীকার্য। একদম। আর বলাই যায় যে ম্যাপ পয়েন্টিং যদি, যেমনটা ম্যাম বললেন যে ম্যাপ পয়েন্টিং যদি সঠিক হয় তাহলে 10-এ 10 কিন্তু একবারই পাওয়া যায়। এটা কিন্তু ভীষণ একটা সহজ উপায় নাম্বার তোলার। তাহলে বরঞ্চ ম্যাম আমরা আজকে শুরু করি। আজকে শুরু করি। আচ্ছা, প্রথমেই আমি ভারতের এই সীমানা ম্যাপ যেটা আমি এখানে দেখাচ্ছে,
এই ম্যাপটাই কিন্তু আমাদের যখন মাধ্যমিক বোর্ডের পরীক্ষা হবে তখন তোমাদের এরকম একটা শুধু সীমানা দেওয়া ম্যাপ দেওয়া হবে, কিন্তু তার মধ্যে কোনো অক্ষাংশ দ্রাঘিমাংশ কিচ্ছু থাকবে না, শুধু এরকম একটা ম্যাপ থাকবে, তার মধ্যে করতে হবে। এবং সেই জায়গাগুলি যদি ঠিকভাবে 10টা পয়েন্ট সেটা যদি ঠিকভাবে করতে না পারি তাহলে খুব অসুবিধা হবে। আজকের সীমিত সময়ের মধ্যে আমি 2021 সালের যেগুলি আসতে পারে তার উপরে ভিত্তি করে আমি কিছু ম্যাপ পয়েন্টিং তোমাদের দেখাচ্ছি। প্রথমেই আমি পাহাড় পর্বতের কথা বলি, এবং ভারতের এই ম্যাপের মধ্যে তোমরা দেখো বিভিন্ন ধরনের খাজ আছে। এই খাজগুলিকে যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং করাটা খুব সহজ হবে। আমি শুরু করছি প্রথমেই কারাকোরাম পর্বত দিয়ে। আচ্ছা, পর্বত এখানে আমি একটা বলি যে যখন তোমরা করবে তখন হয় এরকম মোটা পেন্সিলের দাগ দিয়ে করবে, অথবা এরকমভাবে আমি যেরকমভাবে করছি এরকম শৃঙ্গ করেও করে দিতে পারো। আর দেখাচ্ছি যে পর্বত শৃঙ্গ যেটা, সেই শৃঙ্গটাকে সবসময় ত্রিভুজ আকৃতি করে দেখাতে হয় এইভাবে, এবং তোমরা পেন্সিল দিয়েই করবে, কিন্তু যেটা যা হবে লেখাটা করবে কালো পেন দিয়ে, সেটা আমি বলে দিচ্ছি পরবর্তীকালে। তাহলে প্রথমেই করি কারাকোরাম পর্বত। এই ভারতের মাথায় রয়েছে আমাদের কারাকোরাম পর্বত। এই কারাকোরাম পর্বতে তোমরা লিখবে কি করে, এইখানে তীর চিহ্ন দিয়ে এখানে লিখবে কারাকোরাম পর্বত শ্রেণী, কারাকোরাম পর্বত শ্রেণী, এবং চেষ্টা করবে যা কিছু লেখাটা সেটা ম্যাপের বাইরে করতে, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর ম্যাপ পয়েন্টিং শেখানোর আগে প্রথমেই বলি, যেটাকে তুমি দেখাবে তীর চিহ্নটা কিন্তু সেই দিকে হবে, বিপরীত দিকে হবে না। অধিকাংশ ক্ষেত্রে আমরা খাতা দেখতে গিয়ে দেখেছি যে তীর চিহ্নটা পেছনে দিয়ে দেয়, কিন্তু এটা একটা বিরাট বড় ভুল জিনিস। যেটাকে তুমি চিহ্নিতকরণ করবে সেই দিকে তীর চিহ্নটা হবে। এরপরে আসি পীর পাঞ্জাল পর্বতশ্রেণী। তুমি খেয়াল করে দেখো যে ভারতের এই জায়গাটায় তোমরা খেয়াল করে দেখো, সেই জায়গাটার মাঝখানে কিন্তু আমি পীর পাঞ্জাল পর্বতশ্রেণী করেছি। এই পীর পাঞ্জাল পর্বতশ্রেণীকে ক্রস করেই কিন্তু আমাদের কাশ্মীর উপত্যকা। তাহলে এখানে আমি কাশ্মীর উপত্যকা করতে পারি, কাশ্মীর উপত্যকা এখানে আমি করে রাখলাম, এবং এই হচ্ছে কাশ্মীর উপত্যকা সাথে সাথেই করে দিলাম, এই কারণে যে পরে করলে ভুলে যাবে তোমরা। আর এইটা হচ্ছে আমাদের পীর পাঞ্জাল পর্বতশ্রেণী, পীর পাঞ্জাল পর্বতশ্রেণী। তাহলে এই দুটোর মধ্যে মাধ্যমিক 21-এ ইম্পর্টেন্ট কিন্তু বেশি হচ্ছে পীর পাঞ্জাল। এরপরে আমি আসি 21 সালের মাধ্যমিকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শিবালিক পর্বতমালা। এবং দেখো ভারতের এই জায়গাটাকে আমরা যদি একটা গলার মতো সরু দেখি, তাহলে এই জায়গা থেকে যদি আমার শুরু করতে হবে শিবালিক পর্বতশ্রেণী। শিবালিক পর্বতশ্রেণী কিন্তু একটানা নয়, দেখো আমি যেখানে করছি ছোট 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 করে ঠিক নেপালের সীমানার মাঝখানে এসে শেষ করলাম শিবালিক পর্বতশ্রেণী। কিন্তু অধিকাংশ জায়গায় শিবালিক পর্বতশ্রেণী কিন্তু একটানা দেখায়, এটা কিন্তু হবে না, এটা একটা বিশাল বড় ভুল। এবং এইখানে তীর চিহ্ন দিয়ে আমি বাইরে লিখব শিবালিক পর্বত শ্রেণী হলো। এরপরে যেটা আমি আসছি, এবছরে 20 সালের মাধ্যমিকে এসে আরাবল্লী, আরাবল্লীকে আমি করব না। এবার আমি চলে আসব ভারতের আমাদের খাম্বাত উপসাগরের জায়গা। এই খাম্বাত উপসাগরটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে আমাদের বিভিন্ন পর্বতশ্রেণী নদ নদী করা যায়। তাহলে প্রথমেই করি আমি বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতও কিন্তু 2021-এ ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিন্ধ্য পর্বত শ্রেণী। এরপরে আসি আমি হচ্ছে সাতপুরা, এই হচ্ছে ছোট বিন্ধ্য পর্বত, কিন্তু আমি অনেকটা করলাম। এখানে কিন্তু আমি এর সাথে আরেকটা কথা বলি, ম্যাপ পয়েন্টিংয়ের সাথে বিন্ধ্য পর্বতমালা কিন্তু ভারতের অন্যতম জলবিভাজিকা, এটা কিন্তু 1 নম্বরের জন্য মাধ্যমিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আমি আসি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। খেয়াল করে দেখো পশ্চিমঘাট পর্বতমালা আমি করছি কিভাবে, একদম উপকূলের গা ঘেঁষে, একদম উপকূলের গা ঘেঁষেই কিন্তু পশ্চিমঘাট পর্বতমালাটা করতে হবে। এখানে আমার পূর্বঘাট পর্বতমালা আমি দেখাতে পারি, কিন্তু সময় সীমিত, দেরি হয়ে যাবে বলে দেখাচ্ছি না। যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমি দেখাবো। আরেকটা হলো এই বাংলাদেশের যে বাহুটা রয়েছে, এখানে হচ্ছে আমাদের গাঢ় পর্বত, এইটা হচ্ছে গাঢ় পর্বত, এই হচ্ছে গাঢ় পর্বত। আর আরেকটা আমি ইম্পর্টেন্ট বলি, আমাকে নীলগিরি করতে গেলে পূর্বঘাটটা দেখাতেই হবে। আমি পূর্বঘাটটা একটু করিয়ে দিই, খেয়াল করে দেখো পূর্বঘাটটা আমি কত দূরে করছি, অনেক দূরে করছি। তাহলে পূর্বঘাট পশ্চিমঘাট যেখানে মিলেছে সেই জায়গাটা হচ্ছে আমাদের নীলগিরি পর্বত, এই হচ্ছে নীলগিরি পর্বত। এই নীলগিরি পর্বত কিন্তু আমাদের 2021 সালে আসতে পারে, নীলগিরি হলো। আর ঠিক তার নিচে রয়েছে আরেকটা ছোট পর্বত শ্রেণী আনাইমালাই, আনাইমালাই, আনাইমালাই। তাহলে এইবারে এই যে পর্বতশ্রেণীগুলি দেখালাম, এর মধ্যে
আমি সবচেয়ে ইম্পর্টেন্ট 2021 সালে বলবো পীরপাঞ্জাল, শিবালিক, বিন্ধ্য, আর এটা সাতপুরা আছে, আর পশ্চিমঘাট। তাহলে এই পশ্চিমঘাট, বিন্ধ্য, শিবালিক, পীরপাঞ্জাল এই কটাকেই যদি তোমরা ঠিকভাবে দেখে যাও 2021 সালের মাধ্যমিকে তোমাদের অবশ্যই আসবে। এবার আমি শৃঙ্গের কথায় আসি। বেশি শৃঙ্গ শেখাবো না, তাহলে থাকবে না। একটা কথা তোমাদের বারবার বলি, ম্যাপ পয়েন্টিংয়ে অলওয়েজ কম জিনিস শিখবে যেটা তোমাদের মাথায় থাকবে, মনে থাকবে। বেশি কিছু করতে গেলে কিন্তু মাথায় থাকবে না। তাহলে এবার আমি চলে আসি ভারতের উচ্চতম শৃঙ্গ আমাদের গডউইন অস্টিন বা K2। খেয়াল করে দেখো K2টা আমি কোথায় করলাম। ভারতের সীমানাটা যেরকম নেমে গেছে এই জায়গাটায় কিন্তু আমি K2 করলাম। K2 বা গডউইন অস্টিন কিন্তু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আর দুটো শৃঙ্গ শেখাচ্ছি, সেটা হচ্ছে নীলগিরির। এখানে যে নীলগিরিটা করেছি, এখানে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদা বেটা। তোমরা ভালো করে জানো দোদা বেটা বা দোদ্দা বেটা বলে। আমি যেটা করতে পারি তাতেই আমরা কিন্তু নম্বর পাবো। আর আনাইমালাই পর্বতের আরেকটা ছোট্ট এখানে একটা শৃঙ্গ করি, যেটাকে বলা হয় আনাইমুদি। আনাইমুদি, এই আনাইমুদির বিশেষত্বটা আমি এখানে বলি এই কারণে, আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে এই তিনটে শৃঙ্গ K2, দোদাবেটা, আনাইমুদি। এবার আমি বলতে চাই এই তিনটে শৃঙ্গের মধ্যে দোদাবেটা এবং K2 হচ্ছে 2021 সালের মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমি শেখাচ্ছি নদ নদী। নদ নদী যেটা আমি শেখাতে চাই, সেই নদ নদী তোমরা ভালো করে খেয়াল করে দেখো। 2020 সালের মাধ্যমিকে নদ নদীতে এসছে নর্মদা নদী। তাহলে নর্মদা এবারে, তার মানে নর্মদা এবং তাপি হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তাহলে এই নদীটা এবারে না আসার চান্স বেশি। পশ্চিম বাহিনী নদী এবারে খুব কম আসবে। তাহলে আমার কি আসবে? পূর্ব বাহিনী নদী। তাহলে পূর্ব বাহিনী নদীটা আমি দেখাতে চাই। প্রথমেই তোমরা খেয়াল করে দেখো, ভারতের এখানে একটা খাজ আছে, তারপরে ভারতের সীমানায় দেখো এখানে একটা খাজ, এখানে একটা খাজ, আর এই জায়গাটা, এই তিনটে খাজকে তুমি আইডেন্টিফাই করবে, তাহলে নদী করতে কোনোদিনও কোনো অসুবিধা হবে না। কেননা আরেকটা কথা বলি, নদী কখনোই সোজা লাইনে করবে না। নদী কোনোদিনও সোজা লাইনে হয় না। নদী সবসময় এঁকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে নদীকে সবসময় আঁকাবাঁকা করবে। আমরা খাতা দেখতে গিয়ে দেখেছি যে স্টুডেন্টরা নদীকে সোজা করেছে, এটা কিন্তু একটা ভুল কনসেপশন। তাহলে এবার নদী প্রথমেই করি মহানদী। মহানদী দেখো আমি জাস্ট মোহনা থেকে করলাম। মোহনা থেকে সবসময় নদী করবে, তাহলে কোনো দিনও নদী ভুল হবে না। এবং মহানদী, পূর্ব বাহিনী যে নদীগুলি আছে আমাদের সবকটাই বদ্বীপ সৃষ্টি করেছে। আর নদী করার পরে অলওয়েজ তীরচিহ্ন দেবে, অর্থাৎ নদী কোনখানে গিয়ে সাগরে পড়ছে। তাহলে এখানে আমি লিখতে পারি মহানদী। এরপরে যে নদীটা আসছে সেটা হচ্ছে আমাদের গোদাবরী। গোদাবরী কিন্তু দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। হ্যাঁ, আমাদের উত্তর ভারতের নদী কি? গঙ্গা। এবং সারা ভারতের দীর্ঘতম নদী কি? গঙ্গা। কিন্তু গোদাবরী দক্ষিণ ভারতের নদী এবং এটা দীর্ঘতম দক্ষিণ ভারতের, এবং এটাকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। হলো? তাহলে এই দক্ষিণ ভারতের গঙ্গা 1 নম্বরে আমরা শিখে গেলাম গোদাবরী। এবারে আমি চলে আসি কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীটা দেখো আমি কিভাবে করলাম। এইবারে কৃষ্ণা নদীটা আমি তীরচিহ্ন দিয়ে দিলাম, এখানে গোদাবরী লিখব, এবং আমি ম্যাপ পয়েন্টিং বোর্ডের পরীক্ষার সময়ও এইভাবে নদীর নাম লিখব। এটা হচ্ছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীরও বদ্বীপ আছে। এরপরে যেটা হচ্ছে কাবেরী নদী। তাহলে কাবেরী নদী হলো দক্ষিণের গঙ্গা বলা হয়। আমি এইমাত্র গোদাবরীকে কি বললাম? দক্ষিণ ভারতের গঙ্গা। আর কাবেরীকে বললাম দক্ষিণের গঙ্গা। কেন বললাম দক্ষিণের গঙ্গা? যেহেতু উত্তর ভারতের লোকেরা গঙ্গার জলকে পবিত্রতম মনে করে, সেই জন্য দক্ষিণ ভারতের লোকেরা কাবেরীর জলকে ভীষণভাবে পবিত্র মনে করে, সেই জন্য এটাকে দক্ষিণের গঙ্গা বলে, কাবেরী। তাহলে এই যে আমি 4খানা নদী করালাম, এই 4টে নদীর মধ্যে থেকে 100% যে কোনো একটা নদী তোমাদের আসছে। আর আরেকটা নদী তোমাদের এখানে একটু শিখিয়ে দিই, সেটা হলো প্রথমেই দেখাই, এটা কচ্ছ উপদ্বীপ, এটা কাথিয়াবাড় উপদ্বীপ। এখানে আমি কচ্ছের রন করি, কচ্ছের রনটা করি। দেখো কচ্ছের রনটা কিন্তু এল শেপে। তোমরা অধিকাংশ স্টুডেন্টরা কি করো বলো তো? কচ্ছের রনটা পুরো কচ্ছ উপদ্বীপে ভর্তি করে দাও, কিন্তু তা নয়। কচ্ছের রন হচ্ছে এল শেপের হবে। এইবারে এখানে রয়েছে আমাদের সম্বর হ্রদ। সম্বর হ্রদ বা সাভর হ্রদও বলে থাকে। এই সম্বর হ্রদটা হলো ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ।
মূলত লুনি নদী এখান থেকে উৎপত্তি লাভ করে ধীরে ধীরে গিয়ে কচ্ছের রণে পতিত হয়েছে। দেখো পতিত আমি চিহ্নটা দিলাম। আর এই লুনি নদী হচ্ছে ভারতের অন্তর্বাহিনী নদী। আগে কিন্তু সবাই বলতো লুনি নদী ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী, কিন্তু লুনি কিন্তু একমাত্র অন্তর্বাহিনী নদী নয়, এছাড়া আরও অনেক অন্তর্বাহিনী নদী আছে। তাহলে লুনি এবং মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরীর মধ্যে যে কোনো একটা নদী কিন্তু 2021 সালের পরীক্ষায় আসছেই। এইবারে আমি যেটা পড়াতে চাই সেটা হলো আমাদের উপকূলটা। উপকূল কিন্তু গত কয়েক বছর ধরে আসছে না। তাহলে এবারে ইম্পর্টেন্টটা হচ্ছে উপকূল। এবার ভালো করে দেখো, কিছুক্ষণ আগে আমি পশ্চিমঘাট পর্বতমালা একদম উপকূলের কাজ ঘেঁষে করেছি। তাহলে পশ্চিমঘাট পর্বতমালাকে দুভাগে ভাগ করা হয়েছে উপকূলের দিক থেকে। একটা হচ্ছে কোঙ্কণ উপকূল, আরেকটা হচ্ছে মালাবার উপকূল। তুমি দেখো আমি কিন্তু খুব সরু করে আঁকলাম, এবং এর মাঝখানেও কিন্তু কর্ণাটক উপকূল আছে, আমার দরকার নেই। আমার মাধ্যমিকে দরকার হচ্ছে কোঙ্কণ উপকূল, কোঙ্কণ উপকূল, আর এখানে দরকার হচ্ছে মালাবার উপকূল। এটাই মাধ্যমিকে বেশি ইম্পর্টেন্ট, মালাবার উপকূল। দেখো আমি সরু করে কিন্তু এঁকেছি। অনেকেই উপকূলকে একদম বাইরের দিকে করে, অর্থাৎ সমুদ্রের ওপরে করে, সেটা কিন্তু ঠিক নয়। তাহলে এটা হচ্ছে কোঙ্কণ উপকূল, আর এটা হচ্ছে আমাদের মালাবার উপকূল। পূর্ব উপকূলকেও কিন্তু দুভাগে ভাগ করা হয়েছে। প্রধানত কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে উত্তরে একটা ভাগ হয়েছে, যেটাকে বলা হয় উত্তর সরকার উপকূল। উত্তর সরকার উপকূল, এটা হচ্ছে উত্তর সরকার উপকূল। এই উত্তর সরকার উপকূল যেটা আমি করলাম সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট নয়। এরপরে যেটা করছি সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রধানত বছরে দুবার বৃষ্টিপাত হয়। এ বছরের 21 সালের ইম্পর্টেন্টে ভীষণভাবে পড়ছে করমণ্ডল উপকূল। বছরে দুবার বৃষ্টিপাত হয়, এবং এই উপকূল ভাগগুলি দেখো আমাদের পশ্চিম উপকূলের থেকে চওড়া। তাহলে তোমার কনসেপশনটা সবসময় ক্লিয়ার থাকতে হবে যে পশ্চিম উপকূল কিন্তু খুব সরু, পূর্ব উপকূল কিন্তু চওড়া হবে। হলো, এইবারে আমি চলে আসি উপকূলের ভেতর থেকে কিন্তু এবছরে আসছেই কোঙ্কণ, মালাবার অথবা করমণ্ডল। এবার আমি আসতে চাই মালভূমি, কেননা গত 2-3 বছর ধরে কিন্তু মালভূমিও আসছে না। তাহলে মালভূমির মধ্যে কোনটা আসতে পারে দেখো। প্রথমেই আসি বাংলাদেশের এই বাহুটা। আমি বলেছি কিছু কিছু জিনিস মনে রাখবে তোমরা, জীবনে কোনো দিন কোনো কিছু ভুল হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের মালাবার উপকূল। মালাবার দেখতে গিয়ে একদম ভুল হয়ে গেছে, এটা হচ্ছে মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমি দেখো বাংলাদেশের ওপরে, এটা ভেরি ইম্পর্টেন্ট, মেঘালয় মালভূমি। এবারে আমি আসি ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার, ছোট নাগপুর মালভূমি। এই যে খনিজ সম্পদের ভাণ্ডার বললাম, একটু ভালো করে শুনবে। এই যে মেঘালয় মালভূমি লিখলাম, আর এখানে আমি বাইরে তীর চিহ্ন দিয়ে লিখছি ছোট নাগপুর মালভূমি। আচ্ছা, ছোট নাগপুর মালভূমি তোমরা তো লিখলে, লেখার পরে তুমি যদি ব্র্যাকেটে দিয়ে দাও খনিজ সম্পদের ভাণ্ডার, তাহলে আমরা যারা পরীক্ষা খাতা দেখি তারা কিন্তু বেশ একটু ইমপ্রেসড হব সেই স্টুডেন্টের ওপরে, বা এ তো জানে বেশ ভালো ছোট নাগপুর মালভূমি আবার খনিজ সম্পদের ভাণ্ডার, সেটাও লিখেছে। এরপরে আমি আসি আরেকটা তৃতীয় মালভূমির কথা, সেটা হচ্ছে আমাদের দাক্ষিণাত্য মালভূমি। দেখো দাক্ষিণাত্য মালভূমিটা কীরকম আমি পরোটার মতো এঁকে ফেললাম। এই হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। এবারে দেখো দাক্ষিণাত্য মালভূমি কিন্তু দুটো ম্যাপ পয়েন্টিং হবে। একটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি বৃষ্টিচ্ছায় অঞ্চল আর মালভূমি হিসাবে, এবং আরেকটা সেটা হলো ল্যাটেরাইট বা লোহিত মৃত্তিকা। তাহলে ম্যাপ পয়েন্টিং তোমাকে এমন করে শিখতে হবে যে একটা থেকে তুমি 3-4টে ম্যাপ পয়েন্টিং করতে পারবে। তাহলে দাক্ষিণাত্য মালভূমি কি বললাম, বৃষ্টিচ্ছায় অঞ্চল, লোহিত বা ল্যাটেরাইট মৃত্তিকা, এবং দাক্ষিণাত্য মালভূমি আমাদের বৃহত্তম মালভূমির মধ্যে পড়ে। এরপরে যে মালভূমিটা আমি আসছি সেটা কিন্তু লাদাখ মালভূমি। ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। এটা পরীক্ষায় বিশেষ ইম্পর্টেন্ট নয়। লাদাখ মালভূমি উচ্চতম মালভূমি। তাহলে তোমাদের 3টের মধ্যে ইম্পর্টেন্ট মেঘালয়, ছোট নাগপুর, দাক্ষিণাত্য মালভূমি। এখানে কিন্তু আরও কিছু মালভূমি আছে, সেগুলি আমি দেখাচ্ছি না, আমি প্রথমেই বলেছি ইম্পর্টেন্টগুলি দেখাবো। আর আরেকটা কথা এখানে সাইড বাই সাইড বলে দিই যে দাক্ষিণাত্য মালভূমিকে যখন আমি বৃষ্টিচ্ছায় অঞ্চল বলছি, তখন ভারতে কিন্তু আরেকটা বৃষ্টিচ্ছায় অঞ্চল আছে, সেটা কিন্তু আমাদের রাজস্থানের থর মরুভূমি। এই হচ্ছে থর মরুভূমি। থর মরুভূমি কেন আমি বললাম যে এবছরে আসার ভীষণ চান্স আছে থর মরুভূমি। থর মরুভূমিটা দেখো ভারতের এই যে বয়ের মতো অংশটা জাস্ট এরকম করবে, এরকম করে একটা চিহ্ন দিয়ে লিখে দেবে বাইরে থর মরুভূমি।
ম্যাপ পয়েন্টিং করার সময় কিন্তু ধরো আমাদের প্রশ্নপত্রে দিয়েছে ভারতের একমাত্র মরুভূমি, তুমি কিন্তু ঠিক জায়গায় করে শুধু লিখলে ভারতের একমাত্র মরুভূমি, তা কিন্তু হবে না। সেখানে তোমাকে লিখতে হবে থর মরুভূমি। এই নামটা কিন্তু আমরা পরীক্ষকরা সব সময় চাই। হলো, এরপরে আমার হলো আমাদের নদ নদী হয়ে গেল। এবার আমি মৃত্তিকা আর স্বাভাবিক উদ্ভিদে আসি। মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ করাটা ভীষণ সোজা। তুমি দেখো, আমরা ভালোভাবে জানি মৃত্তিকার মধ্যে আমি 2021 সালের ইম্পর্টেন্ট দিয়েছি ল্যাটারাইট মৃত্তিকা। ল্যাটারাইট মৃত্তিকা কিন্তু আমি এক্ষুনি দেখিয়ে দিলাম তোমাদের যে আমি কিন্তু ছোটনাগপুর মালভূমিকেও কিন্তু ল্যাটারাইট মৃত্তিকা বলতে পারি। ছোটনাগপুর মালভূমিও কিন্তু আমার ল্যাটারাইট মৃত্তিকা। তোমরা জানো মালভূমি মানেই হচ্ছে মৃত্তিকার ভেতরে লোহা বেশি থাকে, লালচে ধরনের হয়। তাহলে লালচে ধরনের মৃত্তিকা হলে আমি ল্যাটারাইট বলতে পারি, কারণ ল্যাটারাইটের বৈশিষ্ট্যটাই তাই। তাহলে আমি ছোটনাগপুর মালভূমিকে কিন্তু ল্যাটারাইট মৃত্তিকা বলতে পারি। তাহলে ছোটনাগপুর মালভূমিকে আমি দুটো ম্যাপ পয়েন্টিং পেলাম, 1 নম্বর মালভূমি, 2 নম্বর হচ্ছে মৃত্তিকা। এবার আমি চলে আসি, আর এর সাথে আমি স্বাভাবিক উদ্ভিদটাও বলে দিই ছোটনাগপুর মালভূমি। যেহেতু মালভূমি অঞ্চলে জল বেশি পাওয়া যায় না, সেই জন্য কিন্তু ভারতে মেনলি পর্ণমোচী বৃক্ষটা এই ছোটনাগপুর মালভূমিতেও দেখতে পাওয়া যায়। এবার আমি চলে আসি কৃষ্ণ মৃত্তিকা। আচ্ছা, কৃষ্ণ মৃত্তিকা যেটা দেখাচ্ছি সেটা প্রধানত 3টে রাজ্য মিলিয়ে আছে। প্রধানত এখানে গুজরাট, এখানে মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র, এই 3টে রাজ্য মিলিয়ে কিন্তু কৃষ্ণ মৃত্তিকা আছে। তাহলে এই কৃষ্ণ মৃত্তিকা মানে কালো, তাহলে এই মৃত্তিকাটাকে কিন্তু আমরা বলি কৃষ্ণ কার্পাস মৃত্তিকা। তাহলে দেখো, এই মৃত্তিকায় কিন্তু তুমি আবার দুটো ম্যাপ পয়েন্টিং করতে পারছো, কৃষ্ণ মৃত্তিকাও আবার কার্পাস হয়, কেননা কার্পাস এই বছরের মাধ্যমিকে ভেরি ইম্পর্টেন্ট দেখাবার। কিন্তু এখানে তোমাদের একটা কথা বলি, তুমি কৃষ্ণ কার্পাস মৃত্তিকা শুধু লিখলে তা হবে না, তোমার কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের কিছু অংশ। এটা কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে। অনেকেই ছেলেমেয়েরা কি করে, কৃষ্ণ মৃত্তিকা বলে বাইরে লিখে দিল, কিন্তু তুমি যে রাজ্যটাকে জানো গুজরাট, মহারাষ্ট্র বা আমাদের মধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা, সেটা কিন্তু আমাদের টিচারদের পক্ষে ভীষণ উপকারী হয়। আমরা খুব ইমপ্রেসড হই ওই ম্যাপ পয়েন্টিংটা দেখে। আর আরেকটা হলো মরু মৃত্তিকা। মরু মৃত্তিকা মানে তুমি যে থরটা দেখালে সেটাতেই তুমি মরু মৃত্তিকা দেখাতে পারো। আর একটা কথা বলি, মৃত্তিকা তুমি যেখানে দেখাচ্ছ সাথে সাথে সেখানে তুমি জেনে রাখবে সেই স্বাভাবিক উদ্ভিদও হয়। তাহলে মরু মৃত্তিকা মানে মরু উদ্ভিদ, কৃষ্ণ মৃত্তিকা মানে কার্পাস উৎপাদন, ছোটনাগপুর মালভূমি মানে পর্ণমোচী উদ্ভিদ। তাহলে স্বাভাবিক উদ্ভিদ একই সাথে আমার হয়ে যাচ্ছে। আর কোনটা আমি ইম্পর্টেন্ট বলেছি দেখি, ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য কিন্তু আমরা জানি আমাদের রাজ্যের নিচে সুন্দরবন, কিছুদিন আগে উমফুন হলো, তোমরা তো আরও ভালো সুন্দরবনের নাম শুনেছ। তাহলে এই সুন্দরবন এলাকা কিন্তু আমাদের ম্যানগ্রোভ অরণ্য, প্রায় বলা চলে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এবং এই সুন্দরবন অঞ্চল ছাড়াও এইমাত্র যে তোমাদের নদীগুলি দেখালাম, মহানদীর মোহনার বদ্বীপ, গোদাবরীর মোহনার বদ্বীপ বা কৃষ্ণার বদ্বীপ বা কাবেরীর বদ্বীপ, এই প্রত্যেকটা বদ্বীপ এলাকায় কিন্তু আমাদের ম্যানগ্রোভ অরণ্য আছে। সুতরাং সুন্দরবনটা দেখালাম দুটি কারণে, যদি ম্যানগ্রোভ অরণ্য বলে হয়ে যাবে, যদি আমাদের বলে ম্যানগ্রোভ মৃত্তিকা তাহলে সেটাও হয়ে যাবে, আবার লবণাক্ত মৃত্তিকা বললে সেটাও হবে। তাহলে কতগুলি পয়েন্ট এই একই সাথে হয়ে যাচ্ছে। তাহলে এবছরে আমাদের মৃত্তিকার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা আর মরু মৃত্তিকা। আর এর সাথে এবারে বলি, মরু উদ্ভিদ হলো, এটা পর্ণমোচী উদ্ভিদ হলো, এটা ম্যানগ্রোভ অরণ্য হলো, স্বাভাবিক উদ্ভিদ হলো চিরহরিত অরণ্য। এখানে তোমাদের ম্যাপ পয়েন্টিং শেখানোর আগে একটা কথা তোমাদের সবাইকে বলি, এখানে যে দুটো দ্বীপপুঞ্জ আছে, আন্দামান নিকোবর এবং লক্ষদ্বীপপুঞ্জ, এইখানে এইটা হচ্ছে লক্ষদ্বীপপুঞ্জ, এই দুটো কিন্তু ভারতের অংশ। এটা কিন্তু তোমরা অনেক ছেলেমেয়েরা বা স্টুডেন্টরাই ভাবে যে লক্ষদ্বীপপুঞ্জ এবং আন্দামান নিকোবর ভারতের অংশ নয়, এরা কিন্তু ভারতের অংশ। তাহলে আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জটা আছে এখানে কিন্তু নিরক্ষীয় জলবায়ু দেখা যায়, একটা প্রত্যেক দিনই বৃষ্টিপাত হয়, প্রচণ্ড বৃষ্টিপাত এসব হয়, সেই জন্য এখানে কিন্তু চিরহরিত অরণ্য তোমরা দেখাতে পারবে। এবং চিরহরিত অরণ্য লিখে তোমাকে কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর এখানে আমার পশ্চিম উপকূলে আমাদের যে পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশ অঞ্চলও কিন্তু চিরহরিত বৃক্ষের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট।
আর কিছু কিছু জায়গা অনেক জায়গায় আছে, কিন্তু সেগুলি আমি এই মুহূর্তে আর বলছি না। এরপরে আমি চলে আসি হলো আমাদের উপকূল হয়ে গেছে, ফসলটা এবারে দেখাই। ফসলটাও আমাদের ভেরি ইম্পর্টেন্ট। তোমরা খেয়াল করে দেখো যে আমাদের ফসল এসছে প্রধানত আমাদের এসছে কফি 2020 সালে। তাহলে কফি আর চা হচ্ছে আমাদের পানীয় ফসল। তাহলে পানীয় ফসল ছাড়া আমাদের কি আছে? আর খাদ্য ফসল আছে, আর তন্তু ফসল আছে, আর একটা নিম্নবর্ণের খাদ্য ফসল আছে। তাহলে এইবারে আমি ফসলের মধ্যে যেহেতু পানীয় ফসল এসছে, আমার মনে হয় 2021 সালের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে খাদ্য ফসল। তাহলে খাদ্য ফসলের মধ্যে আমরা কি পড়েছি? ধান, গম, মিলেট। তাহলে ধান, গম, মিলেটের মধ্যে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলবো গমকে। তাহলে আমি এখানে গম উৎপাদক অঞ্চল করে দিলাম, এখানে একটা স্টার দিয়ে লিখলাম প্রধান গম উৎপাদক অঞ্চল। প্রধান গম উৎপাদক অঞ্চল। তাহলে প্রধান গম উৎপাদক অঞ্চল যখন লিখছি, তার পাশে কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে পাঞ্জাব এবং হরিয়ানার অংশবিশেষ। পাঞ্জাব ও হরিয়ানার অংশবিশেষ হলো প্রধান গম উৎপাদক অঞ্চল। তোমরা শুধু এটাই দেখো, ভারতের অনেক জায়গায় অনেক গম উৎপাদক হয়, কিন্তু আমাদের মাধ্যমিক বোর্ড কিন্তু সব সময় চায় প্রধান গম উৎপাদক অঞ্চল। এটা কিন্তু স্টুডেন্টরা খেয়াল করে না, অন্যান্য জায়গা দেওয়ার দরকার নেই। এবার আমি ধানের কথায় যদি আসি, ধান খুব একটা আসে না পরীক্ষাতে, তবুও আমি একটু শিখিয়ে রেখে দিই, যেহেতু আমাদের রাজ্য তো ভালোবাসি, সেই জন্য এটা পশ্চিমবঙ্গ হচ্ছে প্রধান ধান উৎপাদক রাজ্য। আমাদের প্রধান ধান উৎপাদক রাজ্য পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গ করাটা খুব সোজা, বাংলাদেশের পাশেই তো, সুতরাং খুব সোজাভাবে করা যায়। এরপরে আমি যেটা আসি, মিলেট উৎপাদক অঞ্চল। আমি বলছিলাম নিম্নবর্ণের খাদ্যশস্য। তাহলে মিলেট উৎপাদক প্রধানত যেখানে বৃষ্টিপাত কম হয়, তাহলে আমি রাজস্থানের কিছু অংশ করতে পারি মিলেট। আমি ভেতরেই লিখে দিলাম মিলেট, মিলেট উৎপাদক অঞ্চল। এছাড়া মধ্যপ্রদেশের কিছু অংশ আছে, ছত্তিশগড় আছে, অনেক আছে। এত কিছু করার কোনো দরকার নেই, তুমি শুধু রাজস্থানের অংশবিশেষ মিলেট উৎপাদক অঞ্চল এইটুকুনি করলেই আমার হয়ে যাবে। আর কার্পাস উৎপাদক অঞ্চল ইম্পর্টেন্ট। তাহলে কার্পাস উৎপাদক অঞ্চল কিছুক্ষণ আগে আমি মৃত্তিকা শেখাবার সময় করে দিয়েছি। তাহলে এবছরের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গম আর মিলেট, তারপরে হচ্ছে কার্পাস হলো। এরপরে আমি চলে আসব ফসলের পরে। এবারে আমি চলে আসি বন্দরের কথায়। বন্দর ভারতে অনেক আছে, পশ্চিম উপকূল, পূর্ব উপকূলে অনেক বন্দর আছে, কিন্তু দেখা যাচ্ছে যে পূর্ব উপকূলে একমাত্র বিশাখাপত্তনম ছাড়া সব উপকূলই কিন্তু হলো কৃত্রিম উপকূল। তাহলে আর পশ্চিম উপকূলে সব বন্দরই কিন্তু আমার স্বাভাবিক বন্দর, এবং স্বাভাবিক বন্দর হওয়ার জন্য পশ্চিম উপকূলে ব্যবসা বাণিজ্যটা সবচেয়ে বেশি ভালো হয়, বড় বড় জাহাজ আসতে পারে, ব্যবসা বাণিজ্য ভালো হয়। তাহলে এবার আমি সবকটা বন্দর দেখাবো না, 2021 সালের ইম্পর্টেন্ট বন্দর প্রথমেই বলি। আমাদের কানলা বন্দর, এই হচ্ছে কচ্ছ উপদ্বীপের এখানে, এই হচ্ছে আমাদের কানলা বন্দর। কানলা বন্দর কিন্তু ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এবং এই বন্দরটা বর্তমানে নাম পরিবর্তন হয়ে দীনদয়াল উপাধ্যায় বন্দর নামকরণ করা হয়েছে। তাহলে কানলা বন্দরটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপরে আমি চলে আসি আমাদের বিখ্যাত মুম্বাই বন্দর। মুম্বাই বন্দর, তার সাথেই কিন্তু আরেকটা বন্দর হয়েছে, যেটা হলো আধুনিক কম্পিউটারাইজড বন্দর। এটা হচ্ছে নভোসেবা। নভোসেবা বন্দর ভারতের একমাত্র কম্পিউটারাইজড পুরো বন্দরটা। আর এই হচ্ছে মুম্বাই বন্দর, মুম্বাই বন্দর। এরপরে হলো একেবারে চলে আসি একদম, দেখো পশ্চিম উপকূলের সীমানার মাঝখানে চলে আসি, ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। তাহলে গোয়ার বন্দরটা হচ্ছে মারমাগাঁও বন্দর। মারমাগাঁও বন্দর, মারমাগাঁও বন্দর দিয়ে কিন্তু ভারতের প্রচুর লোহা বিদেশে রপ্তানি হয়, এটা মনে রাখবে। যদি 1 নম্বরের প্রশ্ন আসে কত লোহা কোন বন্দর দিয়ে বেশি হয়, মারমাগাঁও দিয়ে হয়, অন্যান্য বন্দর দিয়েও হয়, কিন্তু বেশি হয় মারমাগাঁও বন্দর দিয়ে। এইবারে আমি চলে আসি, এরপরে এখানে রয়েছে আমাদের কোচি বন্দর, যেটাকে বলা হয় আরব সাগরের রানী। কোচি বন্দর, কোচি বন্দর ভেরি ইম্পর্টেন্ট, আরব সাগরের রানী। এই হচ্ছে কোচি বন্দর, এই ঠিক ভারতের যে নিচটা এখানে। তাহলে দেখো এই যে খাজগুলি আমি দেখাচ্ছি, এইগুলিকে বেস করে যদি ম্যাপ পয়েন্টিং করো, কোনো দিনও তোমার ম্যাপ পয়েন্টিং ভুল হবে না। এরপরে আমি পূর্ব উপকূলের বন্দর আসি, অবশ্যই আসবো আমি আমার
কলকাতা আমাদের রাজ্যের রাজধানী কলকাতা বন্দর, কিন্তু কলকাতা কিন্তু ভারতের কৃত্রিম বন্দর, এবং কৃত্রিম বন্দরের সাথে একটা ভাষা বলি, এটাকে কিন্তু নদী বন্দরও বলা হয়। কেন, গঙ্গা নদীর মোহনাটাকে দেখে নিয়ে ইংরেজরা এখানে রাজধানী স্থাপন করেছিল। তা গঙ্গা নদীর মোহনায় বলে এটাকে কৃত্রিম বন্দর প্লাস নদী বন্দর। এবার পরীক্ষায় যদি আসে নদী বন্দর, ম্যাপ পয়েন্টিংয়ে তো শিখিনি নদী বন্দরটা, তাহলে কলকাতা হচ্ছে নদী বন্দর, অবশ্যই কলকাতাকে করে দেবে। এবং কলকাতার কাছেই রয়েছে, কলকাতাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা বন্দর গড়ে উঠেছে, সেটা হচ্ছে আমাদের হলদিয়া বন্দর। হলো হলদিয়া বন্দর। হলদিয়া বন্দরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপরে এটা কিন্তু কলকাতা, আমি কৃত্রিম লিখেছি বলে কলকাতা। এরপরে যে বন্দরটা আসি সেটা হচ্ছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমটা কিভাবে করা যায় দেখো, গোদাবরী আর কৃষ্ণার মোহনার থেকে একটু ওপরে, এই হচ্ছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম, এবং পূর্ব ভারতের একমাত্র স্বাভাবিক বন্দর হচ্ছে বিশাখাপত্তনম বন্দর। এরপরে আমি সোজা চলে আসি আমাদের চেন্নাই। চেন্নাইও একটা বিখ্যাত বন্দর। চেন্নাই দিনকে দিন আরও গুরুত্ব বেড়ে যাচ্ছে, অনেক কিছু যাচ্ছে চেন্নাই দিয়ে, এই হচ্ছে চেন্নাই বন্দর। তাহলে পূর্ব উপকূলে আরও অনেক বন্দর আছে, এত কিছু মনে রাখার দরকারই নেই। একটা বন্দর শুধু পূর্ব উপকূলের আমি বলি, সেটা হলো আমাদের পারাদ্বীপ বন্দর। পারাদ্বীপ বন্দর কিন্তু ভারতের গভীরতম বন্দর, এবং পারাদ্বীপ বন্দর বর্তমানে বিশাল বড় ভূমিকা নিচ্ছে ভারতের বাণিজ্যে, এবং এটা থেকে বিদেশে বিশাল জিনিস সব রপ্তানি হচ্ছে। পারাদ্বীপ বন্দর কিন্তু গভীরতম বন্দর। তাহলে এই যে বন্দরগুলি দেখালাম, এর মধ্যে ইম্পর্টেন্টটা বলি। প্রথমেই হচ্ছে কান্দলা বন্দর, তারপরে হচ্ছে মুম্বাই, তোমাকে বিভিন্নভাবে মনে রাখতেই হবে, আমি পরে বলবো। মুম্বাই বন্দর, কোচি বন্দর। তাহলে পশ্চিম উপকূলে তুমি 3টে বন্দর মনে রাখলেই হবে, আমাদের কান্দলা, মুম্বাই, কোচি। আর পূর্ব উপকূলে কলকাতা হলদিয়াকে মনে রাখতেই হবে, আর বিশাখাপত্তনমকে, আর চেন্নাইকে। কেননা এই চেন্নাই, বিশাখাপত্তনম এবং কলকাতা আমি পরবর্তীকালে দেখবে ম্যাপ পয়েন্টিংয়ের সময় আরও কিছু শেখাবো। তাহলে বন্দরের মধ্যে আমি মোটামুটি এইগুলি আমার গুরুত্ব 2021 সালের মাধ্যমিকের জন্য। এরপরে চলে আসি আমি শিল্পতে যেটা আসি প্রথমেই, সেটা হচ্ছে যে শিল্পতে কিন্তু আমাদের লৌহ ইস্পাত শিল্প 2020 সালে এসে গেছে। তাহলে শিল্পতে কি কি আছে আমার, প্রধানত আছে ইঞ্জিনিয়ারিং শিল্প আছে, আর কি আছে, মোটর নির্মাণ কেন্দ্র শিল্প, রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র শিল্প, এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কার্পাস বয়ন শিল্পও রয়েছে। তাহলে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রও রয়েছে। এবারে শিল্পের মধ্যে শিল্প কেন্দ্র রয়েছে, এখানে রয়েছে, দাও না আমার, এইখানে শিল্প কেন্দ্রগুলি দেখো রয়েছে। উত্তর ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র, তারপর উত্তর ও দক্ষিণ ভারতের একটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্র। প্রথম আমি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রতে আসি। তাহলে প্রথমেই কার্পাস বয়ন শিল্প কেন্দ্রতে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে করি। দেখো, তোমাদের আমি ম্যাপ পাঞ্চিং শেখানোর সময় বলেছিলাম এখানে খামবাত উপসাগর আছে, এর ওপর দিয়ে অনেক কিছু ম্যাপ পয়েন্টিং হয়। তাহলে এখানে আমি ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে করলাম। তুমি খেয়াল করবে যে আমি কোন জায়গাটা বললাম, ঠিক এখান থেকে সোজা আহমেদাবাদ। তাহলে এই যে আহমেদাবাদটা তুমি মাথায় ঢুকিয়ে নিলে তোমাকে কিন্তু আর কোনোদিনও ভুল হবে না। এবার আমি চলে আসি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কিভাবে মনে রাখবো দিদি, এই যে এখানে একটা খাজ আছে, এই খাজের থেকে দিদি একটু ওপরে করলেই কোয়েম্বাটোর। এই কোয়েম্বাটোর হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তাহলে কোয়েম্বাটোরটা কিন্তু এখন আমাদের আহমেদাবাদের থেকেও বেশি আসে, কোয়েম্বাটুর আসে, মেনলি কোয়েম্বাটুরটাই বেশি আসে। তাহলে কার্পাস বয়ন শিল্পকেন্দ্রে দুটো করলেই হবে। তো তোমাদের মনে হতে পারে আমাদের হুগলি শিল্পাঞ্চল কিন্তু স্বাধীনতার আগে থাকতে এই কার্পাস বয়ন শিল্পকেন্দ্রটা গড়ে উঠেছে, একদম। কিন্তু এখানে এখন আর সেই অর্থে কার্পাস বয়ন শিল্পকেন্দ্র আর সেরকম গুরুত্ব পায় না, সেটা পরের কথা, সেটা বলতে গেলে অনেক কিছু, আর বলছি না। এরপরে চলে আসছি আমি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। তোমাদের কিছুক্ষণ আগে ওখানে আমি দেখিয়েছি হলদিয়া, পূর্ব ভারতের হলদিয়া কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলি প্রথমে কেন ইম্পর্টেন্ট। প্রথমে পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র 1 নম্বর, 2 নম্বর হলো ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, 3 নম্বর হচ্ছে জাহাজ নির্মাণ কেন্দ্র,
আর পূর্ব ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। এবার যদি তোমাদের ধরো ভারতে প্রশ্ন দিল 2021 সালে ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র তোমরা করো, আমি কিন্তু তোমাদের সাজেশন হিসেবে বলবো তোমরা অবশ্যই হলদিয়া করবে। তোমরা কিন্তু অনেক কিছু শিখে আসবে, জামনগর, ভাদোদারা এইসব, কিন্তু মূলত তুমি পশ্চিমবঙ্গের হলদিয়াটাকেই করবে, কারণ এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। হলদিয়া, তাহলে এই হলদিয়া থেকে আমি 3টে ম্যাপ পয়েন্টিং একসাথে করতে পারছি। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, একটা জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র, আরেকটা হচ্ছে আমাদের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র প্লাস নদী বন্দর। তাহলে এই হলদিয়াকে যদি একবার তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি 4টে ম্যাপ পয়েন্টিং করতে পারবে। এবার এই সাথে সাথে বলে দিই, কারণ আমরা অনেক দিন ধরে স্টুডেন্টদের পড়িয়ে দেখেছি যে ও দিদি বলেছিলেন না হলদিয়া 4টে গুরুত্বপূর্ণ, তাহলে 4টেই গুরুত্বপূর্ণ লিখে দিই। অথচ মাধ্যমিকে চেয়েছে শুধুমাত্র নদী বন্দরটা বা অথবা পেট্রোরসায়নটা, তাহলে যেটা মাধ্যমিক বোর্ড চাইবে সেটাই তুমি দেবে, সাথে 4টে দেবে না। পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। আর তোমাদের দেখাই আমাদের জামনগর। এই হচ্ছে জামনগর, কিন্তু আমাদের বেসরকারির মধ্যে দিয়ে বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র কিন্তু আমাদের জামনগর। জামনগর অবশ্যই করতে পারো, কিন্তু এটা বেসরকারিতে। কিন্তু সরকারিতে কি আছে? ভাদোদারা। ভারতের বৃহত্তম সরকারি পরিচালনায় যে পেট্রোরসায়ন কেন্দ্রটা আছে সেটা হলো ভাদোদরা। তাহলে আমি কিন্তু কখনোই বলবো না যে তুমি জামনগর করবে। তোমার যদি মনে হয় জামনগর অবশ্যই করতে পারো, ভাদোদরাও করতে পারো, আর হলদিয়া তো বললামই। পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। এরপরে আমি চলে আসি দক্ষিণ ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র বলেছে। তা দক্ষিণ ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র আমি এইখানে ঠিক কোয়েম্বাটুর থেকে একটু উপরে কর্ণাটকেরই এখানে, এই হচ্ছে বেঙ্গালুরু। ব্যাঙ্গালোর নয় কিন্তু বেঙ্গালুরু। বেঙ্গালুরু হলো ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র দক্ষিণ ভারতে। এর সাথে বেঙ্গালুরুকে আমি কি যোগ করি? এটা ভারতের একমাত্র বিমানপথ নির্মাণ শিল্পকেন্দ্র এবং হাইটেক সিটি, অর্থাৎ কম্পিউটারাইজ সিটি। তাহলে আমি 3টে বেঙ্গালুরু থেকে ম্যাপ পয়েন্টিং করতে পারছি। একটা হচ্ছে হাইটেক সিটি করতে পারি, একটা হচ্ছে বিমানপথ নির্মাণ, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। তাহলে এই বেঙ্গালুরু থেকে আমি 3টে ম্যাপ পয়েন্টিং একসাথে করাতে পারছি। বেঙ্গালুরুটা কিন্তু মাধ্যমিকে ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এবছরে রয়েছে। তোমরা চেষ্টা করবে এটাকে প্র্যাকটিস করে নিজেদের। আর ম্যাপ পয়েন্টিং অলওয়েজ নিজের হাতে করবে। আজকে আমি নিজের হাতে করে শিখেছি বলে আজকে তোমাদের আমি এত সহজভাবে করে দেখাতে পারছি। অলওয়েজ ম্যাপ পয়েন্টিং নিজের হাতে করতে হয়। আচ্ছা, আরেকটা বলি, ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র যদি পূর্ব ভারতের বলে, পূর্ব ভারতের বললে তুমি এখানে রাঁচিকে করতে পারো। এই হচ্ছে রাঁচি। রাঁচিটাকে কিভাবে আইডেন্টিফাই করবে? এই হচ্ছে পশ্চিমবঙ্গ, এই হচ্ছে বাংলাদেশের সীমানা। এই বাংলাদেশ থেকে একটু এদিকে চলে গেলেই রাঁচি, আমাদের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। আমাদের হচ্ছে পূর্ব ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র রাঁচি হয়ে গেল। তাহলে ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রটা আমি টোটাল বললাম। ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র তোমরা পড়ে দেখবে, একটা ভারী ইঞ্জিনিয়ারিং আছে আর একটা লঘু ইঞ্জিনিয়ারিং শিল্প আছে। তা এরপরে আমি দেখাচ্ছি হলো ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প। দক্ষিণ ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প চেন্নাই। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে চেন্নাইটা ভেরি ইম্পর্টেন্ট হবে। চেন্নাই হচ্ছে 1 নম্বর কৃত্রিম বন্দর বলেছি, চেন্নাই। তারপরে হলো মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, এবং এর সাথে সাথেই বলি ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। তাহলে চেন্নাই হলো আমাদের তামিলনাড়ুর রাজধানী, যেমন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কৃত্রিম বন্দর, 3 নম্বর হলো আমাদের মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, এবং চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট হয়ে গেল। এছাড়া আমি উত্তর ভারতের একটা বলি। এখানে একটা জিনিস তোমাদের শেখাই, দেখো ম্যাপ পয়েন্টিংয়ে, এই যে নেপালের সীমানাটা তোমরা দেখছো না, এই নেপালের সীমানা থেকে জাস্ট একদম সোজাসুজি পশ্চিম দিকে আসবে, করে একটা গোল দেবে এবং ডবল গোল দেবে। এটা হচ্ছে ভারতের রাজধানী দিল্লি। কেন অনেকেই এই পজিশনটা ঠিকভাবে করতে পারে না। তুমি যদি নেপালের এই কোণাটাকে সবসময় মনে রাখো তাহলে তোমার কোনোদিনও ভুল হবে না যে দিল্লি এখানে, এবং ম্যাপ পয়েন্টিংয়ে তুমি 1-এ 1 পাবে। কেন দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, আন্তর্জাতিক বিমানবন্দর। দিল্লি হলো সবচেয়ে আয়তক্ষেত্র হিসাবে দিল্লি সবচেয়ে বড় শহর। তাহলে দিল্লি সবসময়, এবং ভারতের মূল প্রশাসনিক কেন্দ্র, সব কিছু দিল্লি থেকে হয়। তাহলে দিল্লির ম্যাপ পয়েন্টিংটাকে ভীষণভাবে তোমাদের মনে রাখতে হবে। আর দিল্লির কাছেই হচ্ছে আমাদের গুড়গাঁও হলো বর্তমানে মোটর গাড়ি নির্মাণ শিল্পের একটা বিখ্যাত স্থান, গুড়গাঁও।
হলো গুড়গাঁওটা মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্রের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবারে আমি আসি রেল ইঞ্জিন নির্মাণ শিল্প কেন্দ্র। রেল ইঞ্জিন নির্মাণ এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। রেল ইঞ্জিন করার আগে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি যে হলদিয়ার কাছে কিন্তু আমাদের হিন্দ মোটর আছে পশ্চিমবঙ্গের। হিন্দ মোটরটাকে আমরা এখন আর বলি না, কেন হিন্দ মোটরের সেই যে অ্যাম্বাসাডার তৈরি হতো এখন আর সেই গুরুত্বটা নেই বলে আমরা চেন্নাই বা গুড়গাঁওকেই দেখাই। মূলত এইখানেই কিন্তু হিন্দ মোটর আছে। এবারে আমি আসলাম, বললাম কি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। এই চেন্নাই কিন্তু আবার 4 নম্বরে চলে আসছে। 4 নম্বর পয়েন্টটা কি? রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এবং ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র আমাদের চেন্নাই। তাহলে চেন্নাই আমি কিছুক্ষণ আগে বলছিলাম যখন বন্দর শেখাচ্ছিলাম যে চেন্নাই খুব গুরুত্বপূর্ণ, তাহলে চেন্নাই হচ্ছে আমাদের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি আমাদের পশ্চিমবঙ্গের একটা দেখাই, সেটা হলো দেখো বাংলাদেশের এই জায়গাটা কীরকম বয়ের মতো হয়ে গেছে। ঠিক এর পাশাপাশি এই জায়গাটাই হচ্ছে আমাদের চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন তৈরি হয়। সেদিনকে কাগজে দেখলাম কেন্দ্রীয় সরকার চিত্তরঞ্জনকে কটা বগি করতে দিয়েছে, রেল ইঞ্জিন তৈরি করতে দিয়েছে। তাহলে চিত্তরঞ্জনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যদি রেল ইঞ্জিন আসে তবে চিত্তরঞ্জনটাই করো, এটা আমার সাজেশন। যদি চেন্নাই করতে পারো কোনো অসুবিধা নেই, কোনো ভুল নেই, কিন্তু চিত্তরঞ্জনটা করো। এই বাংলাদেশের এখান থেকে এই হচ্ছে চিত্তরঞ্জন। এছাড়া আরেকটা জায়গায় হয় বারাণসী। এই হচ্ছে দেখো নেপালের এই জায়গাটা না ঢুকে গেছে, ঠিক এর নিচটাই হচ্ছে আমাদের বারাণসী। এই বারাণসীতেও কিন্তু রেল ইঞ্জিন তৈরি হয়। হলো, তাহলে এই হচ্ছে বারাণসী আমাদের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। তাহলে 2021 সালে শিল্পের মধ্যে আমি কি বললাম? মূলত রেল ইঞ্জিন আসবে, অথবা ইঞ্জিনিয়ারিং শিল্প আসবে, অথবা পেট্রোরসায়ন আসবে। লৌহ ইস্পাত শিল্পটা না আসার চান্সই বেশি। তবু লৌহ ইস্পাত শিল্পটা এখানে আমি একটা জায়গায় দেখিয়ে দিই, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে পূর্ব ভারতেই তো লৌহ ইস্পাতটা বেশি গড়ে উঠেছে। তাহলে এইখানে আমাদের দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প ভারতের রুড়। তোমরা 2020 সালের প্রশ্নে দেখো ম্যাপ পয়েন্টিংয়ে ভারতের রুড় দিয়েছে। সেই জন্যই আমি লৌহ ইস্পাত শিল্পটা না করার জন্যই আমি বলছিলাম। এই হচ্ছে দুর্গাপুর, আর এখানেই রয়েছে আমাদের জামশেদপুর। ছেড়ে দিলাম, লৌহ ইস্পাত শিল্প আসবে না, সুতরাং ওটা নিয়ে আমাদের শুধু তোমাদের জানার জন্য আমি দুর্গাপুরটা করে দিলাম। এরপরে আমাদের নগর আর মহানগর রয়েছে। এর মধ্যে কিন্তু নগর মহানগরের মধ্যে সবকটাই দেখানো হয়ে গেছে। ও আরেকটা বলতে ভুলে গেছি, আমাদের মুম্বাইও কিন্তু মোটরগাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র। মুম্বাই যেমন আধুনিক বন্দর, ভারতের প্রবেশদ্বার, তেমনি মুম্বাইও কিন্তু আমাদের মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র আছে। আর এবারে দেখো আমার শেখানো হয়ে গেছে, দেখো 4টে প্রধান শহর। একটা হচ্ছে দিল্লি, তারপরে হচ্ছে আমার মুম্বাই, তারপরে হচ্ছে আমাদের কলকাতা, চেন্নাই। তাহলে এই 4টে মহানগর, আমি এখানে দিল্লিটা করে দিই তাহলে বোধহয় তোমরা ভালো দেখতে পাবে। এই হচ্ছে দিল্লি, দিল্লি, মুম্বাই, আমাদের চেন্নাই, কলকাতা। এই 4টে হচ্ছে মহানগর, ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো সময় যে কোনোভাবে আসতে পারে। এছাড়া কোয়েম্বাটোর শেখানো হয়ে গেছে, আহমেদাবাদ। এছাড়া অন্যান্য কোনো নগর না আসার সম্ভাবনাই বেশি। এবারে আমি তোমাদের মূল জিনিসগুলি শেখালাম। কিছু জিনিস যেটা ম্যাপ পয়েন্টিং করতে গিয়ে লাগে, সেটা ভীষণভাবে দরকার। আমি এবার দেখাচ্ছি, যেটা আমরা মাধ্যমিক বোর্ডের খাতা দেখার সময় যে বুঝতে পারি, এইগুলি যদি ছাত্রছাত্রীরা ঠিক করে করে তাহলে ম্যাপ পয়েন্টিং আমি 10-এ 10 দিতে পারতাম, কিন্তু হলো না, ঠিক হলো না। এই জায়গায় এই ছাত্রটা একটু যদি করতো, সেটা কতগুলি আগে পয়েন্ট বলি যেটা ম্যাপ পয়েন্টিং ঠিক করার একেবারে মোক্ষম উপায়। প্রথমে ভারতের কিছু সীমানার কিছু জিনিস আমি বলি যেগুলি আসতে পারে একদম সব। এটা আমি সবচেয়ে প্রথমে শেখাই, কিন্তু আজকে আমি সবার শেষে শেখাচ্ছি। এইখানে হলো আমাদের কচ্ছ উপসাগর, কচ্ছ উপসাগর, এগুলিও আসে পরীক্ষায়, কচ্ছ উপসাগর। আর এখানে হচ্ছে আমাদের খাম্বাত বা কাম্বে উপসাগর। এগুলি মূলত কিন্তু জলের চিহ্ন দিয়ে করি আমরা, এরমভাবে জলের চিহ্ন। তোমাদের বোঝাবার জন্য আমি এই জায়গাগুলি ভরাট করে দিচ্ছি, কিন্তু তোমরা ম্যাপে কিন্তু জলের চিহ্ন দিয়ে করবে। এটাকে বলা হয় কাম্বে বা খাম্বাত উপসাগর, খাম্বাত উপসাগর। এরপরে চলে আসি ঠিক এর নিচ দিয়েই,
এখানে চলে আসি আমার মান্নার উপসাগর। দেখো আমি জলের চিহ্নটা এখানে একটু জায়গাটা বড় পেয়েছি তো, তাই জলের চিহ্ন দিলাম। এই হচ্ছে মান্নার উপসাগর। মান্নার উপসাগর পুরো লিখলাম না, মান্নার উপসাগর। আর এখানে পরীক্ষাতে আসতে পারে যেটা, এর মাঝখানে আরও কিছু আছে আমি শেখাচ্ছি না। ঠিক দেখো শ্রীলঙ্কার মাথার ওপর আর ভারতের এই কোণাটা, এই ঠিক মাঝখানটা হচ্ছে আমাদের পক প্রণালী। এই হচ্ছে পক প্রণালী, 2021 সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পক প্রণালী হলো। পক প্রণালীর পরে আমি আবার পূর্ব উপকূল দিয়ে এগোচ্ছি। এই হচ্ছে চিল্কা। চিল্কা হচ্ছে আমাদের বৃহত্তম উপহ্রদ। চিল্কা, চিল্কা হচ্ছে বৃহত্তম আমাদের উপহ্রদ হচ্ছে চিল্কা। তাহলে এই যে এইগুলি শেখালাম তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে চিল্কা, পক প্রণালী, কচ্ছ বা কাম্বে উপসাগর ইম্পর্টেন্ট। এছাড়া আর কয়েকটা উপসাগর তোমাদের শুধু একটু শিখিয়ে দিই, কেন বাই চান্স তোমাদের 10টা ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে যে কোনো একটা এমন করে আসবে যেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হয়। 9টা কমন আসবে, 9টা তুমি করে ফেলবে। এইবারে দেখো ঠিক কোচি বন্দরের কাছে এখানে আমাদের রয়েছে অষ্টমুদি বা ভেম্বানাথ কয়াল। অষ্টমুদি বা ভেম্বানাথ কয়াল। আচ্ছা, এখানে আমি উপসাগর উপহ্রদ বলছি, ওরা কেরালায় উপসাগর বা উপহ্রদকে বলে কয়াল। কয়াল বলে হচ্ছে কয়াল। তাহলে এইখানে অষ্টমুদি বা ভেম্বানাথ কয়াল আছে। তুমি দুটো যে কোনো একটা দিলে তুমি এখানেই করে দেখাবে। আর আরেকটা বলি, এখানে রয়েছে আমাদের পুলিকট উপহ্রদ। ঠিক পক প্রণালী থেকে একটু এগিয়ে কৃষ্ণার বদ্বীপের নিচে পুলিকট উপহ্রদ। আর পুলিকট থেকে আর একটু এগোই, কৃষ্ণা আর গোদাবরীর মাঝখানে রয়েছে কোল্লেরু। কোল্লেরু বা কোলেরু উপহ্রদ। কোল্লেরু বা কোলেরু উপহ্রদ। তাহলে এর মধ্যে পুলিকটও ইম্পর্টেন্ট নয়। যদি তোমাদের লাক খারাপ তাহলে পুলিকট আসতে পারে, কোল্লেরু, অষ্টমুদি বা ভেম্বানাথ কয়াল। তাহলে এই বাইরে থেকে এটা আসতে পারে। অনেক সময় তোমাদেরকে একটু করার জন্য মাধ্যমিক বোর্ড হয়তো আন্দামান নিকোবর অথবা লক্ষদ্বীপপুঞ্জ দিয়ে দেয়। এই হচ্ছে লক্ষদ্বীপপুঞ্জ আর এই হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আসতে পারে হঠাৎ করে। এবারে আমি দেশের ভেতরে কতগুলি হ্রদ দেখাই। সেই হ্রদ মানে কি হচ্ছে, যার চতুর্দিকেই দেশ, মানে স্থলভাগ, মাঝখানে জল। এই দেখো বাংলাদেশের এই বাহুটা না ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক বাহুটার পাশে এটা হচ্ছে আমাদের হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ। লোকটাক মণিপুরের, লোকটাকও বলে, লোকটাকও বলে, লোকটাক হ্রদ। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমি সম্বর হ্রদ তো দেখিয়েছি, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ। সম্বর লুনি করার সময় দেখিয়েছি। এবার আমি চলে যাই উলার আর ডাল লেক। ভারতের হিমবাহ সৃষ্ট যে হ্রদ আছে তার মধ্যে ডাল এবং উলার হ্রদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডাল লেক, এর কাছেই উলার লেক আছে। আমি একই জায়গায় দেখালাম। আর উলার হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ সৃষ্ট স্বাদু জলের হ্রদ। এই হ্রদের মধ্যে লোকটাক হ্রদ 2021 সালে ভেরি ইম্পর্টেন্ট হলো। আর যেগুলি আমি বললাম তোমাদের ইম্পর্টেন্ট, আর একটা জিনিস তোমাদের শেখাই, সেটা হচ্ছে কিভাবে করা যায়। দেখো, সেটা হলো ভারতের প্রায়, আমি কিন্তু একটা কথা ভূগোলে তোমরা যখনই উত্তর লিখবে প্রায় বা এই প্রায় কথাটা ব্র্যাকেটে লিখে দেবে। হ্যাঁ, আর 1.5 মিনিটে শুধু আমি এবার কতগুলি গাইডলাইন দিই। এই যে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তোমরা কি নিয়ে যাবে, বোর্ডের পরীক্ষা দেওয়ার সময় একটা ছোট স্কেল নেবে আর 2-3টে পেন্সিল নেবে। কেন একটা পেন্সিল দিয়ে করলে পেন্সিলটা শেষ হয়ে যেতে পারে, সেই জন্য 2-3টে। পরীক্ষার হলে বসে পেন্সিল ছুলবে না, হলো। তাহলে একটা 2-3টে পেন্সিল নেবে, ছোট স্কেল নেবে আর ইরেজারটা খুব ভালো নেবে। ম্যাপ পয়েন্টিংগুলি পেন্সিল দিয়ে যে করবে সেই পেন্সিলগুলি যেন গাঢ় হয়, হালকা যেন না হয়। মানে হালকা আমরা খাতা দেখার সময় দেখলাম আরে এই তো বুঝতেই পারছি না কি করেছে, হলো। এবার ম্যাপ পয়েন্টিংটা করার পরে ওই ছোট স্কেলটা দিয়ে, ধরো এখানে আমি কাশ্মীর উপত্যকা করেছি, তুমি সোজা একটা লাইন টানবে স্কেল দিয়ে, পরপর লাইনগুলি টেনে যাবে, স্কেল দিয়ে টানবে, হাত দিয়ে টানবে না। আর তীর চিহ্নটা এখানে করে যাবে আর বাইরে কালো কালি দিয়ে তুমি তোমার যে ম্যাপ পয়েন্টিংটা করছো সেটা করবে। আর ভেতরের কাজ সব পেন্সিল দিয়ে হবে। আর লেখা অলওয়েজ বাইরে করার চেষ্টা করবে। আর নদীর নাম শুধুমাত্র নদীর সাথেই লিখবে। এটা আমার
মূল কথা ম্যাপ পয়েন্টিং করানোর জন্য। আর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা বা কিছু থাকে ভবিষ্যতে অবশ্যই যোগাযোগ করতে পারো। এইটাই আমি বলে দিলাম, এটাই আমার ম্যাপ পয়েন্টিংয়ের পুরো 2021 সালে। একেবারে অবশ্যই, অর্থাৎ আজকে ভীষণ সুন্দর করে সবটা বিষয় ম্যাডাম বুঝিয়ে দিয়েছেন এবং নিঃসন্দেহে বলা যায় যে আশা করি যারা রয়েছেন বা যারা দেখছেন কিভাবে নম্বর বেশি তুলতে হবে, তার সঙ্গে সবথেকে বড় কথা হচ্ছে কিভাবে সহজে নম্বর তোলা যায়, এই বিষয়টা কিন্তু পুরোটাই জানিয়ে দিয়েছেন। ম্যাডামকে আমি ম্যাডামের কাছে যাবো। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে পুরো বিষয়টি বোঝানোর জন্য, আর আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও পরবর্তী পর্যায়ে, আবারও কোনো অন্য বিষয়, কোনো অন্য টিচার বা হয়তো একই টিচার, অবশ্যই সেটা পরবর্তীতে আমরা চোখ রাখবো। তবে আপাতত অনেক ধন্যবাদ। আমরা এখানেই শেষ করবো। যাওয়ার আগে যে কথাটি বারবারই বলে যাই, ভালো করে পড়াশোনা করুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।